জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন। মতামত চেয়ে 34 দলকে চিঠি। সংস্কার কাজের জন্য পেছাবে না নির্বাচন। এই সংস্কার কমিশনের কাজ ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি। গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জাতীয় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের দাবিতে দ্রুত মাঠে নামার ঘোষণা নাহিদের। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইন করছে সরকার। পাচারের $234 বিলিয়ন উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশ। এবং ধর্ষণ সহিংসতার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ অবরোধ অব্যাহত। বিশেষ আদালত গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। আজকে আমার এক বোন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা চাই না আমাদের মধ্য থেকেও একজন পরবর্তীতে যাক। 6 বছরের মেয়েরা ওদেরকে রেপ করা হচ্ছে। এটা কখনো কাপড়ের ব্যাপারে ছিল না। আমাদের দাবি হলো ফাঁসি। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডক্টর রিয়াজ আরও বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে করা সম্ভব। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সরকারের গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ 6 মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায় তত দ্রুতই সনদ তৈরি হবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কমিশনের কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। এই সংস্কার কমিশনের কাজ ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ অনেকগুলো এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তিনি বলেন, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে। আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো সম্ভব। বড় রাজনৈতিক দল ও অধিকাংশ দলের ঐকমত্য হলে সেটা গ্রহণযোগ্য হবে। রাজনীতিতে যে সমস্ত অপশনগুলো আলোচিত হচ্ছে, বিভিন্ন শক্তি বিভিন্ন দল বলছেন এভাবে হতে পারে, ওভাবে হতে পারে, এভাবে না হতে পারে, প্রত্যেকেরই মত আছে। আমরা সেগুলোর মধ্য থেকে এই বিকল্পগুলো রাজনৈতিক দলগুলোর সামনে হাজির করেছি। এখন ওনারা বলুন যে কোনটা পছন্দ করেন। সকলেই অকস্মাৎ একমত হবেন। আবারও বলি, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে হবেন হয়তো। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতিমধ্যেই 34 রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। সোমবার নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। আর নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন হাই কমিশনার। এদিকে আসন্ন নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। পাশাপাশি নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিউলি রায়কে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে ভোট ধরে কার্যক্রম এগিয়ে নিচ্ছে তারা। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে ইসি। সোমবার সকালে নির্বাচন ভবনে সিএসসির সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক।
বৈঠক শেষে সারা কুক বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসিকে সহায়তা করতে আগ্রহী যুক্তরাজ্য। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করেন তারা। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. সিইসি জানান, ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সহ নানা সহায়তা চাওয়া হয়েছে। পার্লামেন্টারি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কিরকম, আমরা কোন পর্যায়ে আছি, এখন কি ধরনের আমাদের প্রস্তুতি চলছে ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং ওনারা আমাদেরকে সহায়তা করতে চান। এদিকে কমিশন সভা শেষে সিইসি জানান, আসন্ন নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। সেখানে আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে বলে বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দোয়া ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য দ্রুত মাঠে নামার ঘোষণা দেন নাহিদ ইসলাম। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উচ্চশিক্ষার আড়ালে এক সেমিস্টারের ফি বাবদ 4 থেকে 500 কোটি টাকা খরচ দেখিয়েছে পাচারকারী। এরকম নানা উপায়ে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত প্রচেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরপর দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই টাকাটা ফেরত আনার জন্য সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। জানান, এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে ধরে প্রাথমিক তদন্ত শুরু করেছে, যাদের মধ্যে আছে শেখ হাসিনা, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। তিনি আরো জানান, পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারে 400-500 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। এদিকে বিগত সরকারের সিন্ডিকেট শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই বিতরণ জুন-জুলাই পর্যন্ত বিলম্বিত করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 1 সপ্তাহের মধ্যে সব পাঠ্য বই বিতরণ শেষ করবে সরকার। এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী, তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন-জুলাইতে নিয়ে যেতে। আগামী বছর ঠিক সময়ে পাঠ্য বই পৌঁছাতে মঙ্গলবার থেকেই বই ছাপানোর কার্যক্রম শুরু করা হবে। আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকে শুরু হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
গেল 16 বছর দুর্নীতি দুঃশাসনের যুগ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, রাষ্ট্র পরিচালনা করতে ক্ষমতার পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে। আর অন্তর্বর্তী সরকারের আইন প্রয়োগের ব্যর্থতায় দেশে অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার হরণের কারণে দেশের রাজনীতিতে শেখ হাসিনার পর্ব শেষ হয়েছে। কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হল রাজনৈতিক সরকার। যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে, এখন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যৎ। প্রধান অতিথির বক্তব্যে পতিত স্বৈরাচারের দুর্নীতি অপশাসনের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনের শাসন প্রয়োগের ব্যর্থতায় বাড়ছে খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো অপরাধ। অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুষিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুর উন্নত চিকিৎসা ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান রিজভী আহমেদ। চেষ্টা করে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হাইকোর্ট এলাকা। সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। নারী নিরাপত্তায় সবার প্রধান দাবি, দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সোমবার সকালে রাস্তায় নামে রাজধানীর ভিকারুন্ননেসা স্কুলের এসব শিক্ষার্থী। জানায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, চায় শিশু ও নারীর নিরাপত্তা। রিসেন্টলি একটা মাগুরার 8 বছরের সন্তানের একটা রেপ হয়েছে। আমরা চাচ্ছি যেন এখানে রাইট জাস্টিস হোক। 90 দিন বলা হচ্ছে, কিন্তু এতদিন কেন লাগবে একটা ফাঁসির জন্য? এই 90 দিন বা 180 দিনের মধ্যে যে 900টা রেপ কেস হবে না, সেটার কি গ্যারান্টি আছে? ধর্ষকদের থেকে ধর্ষিতাকে বেশি হয়রানি করা হয়, যেটা ঠিক না। শুধুমাত্র ফাঁসি দিলেই ভয় পাবে তখন প্রতিটা ধর্ষক, যে না আমি যদি কাউকে ধর্ষণ করি তাহলে আমার ফাঁসি হবে। একই দাবিতে সকাল থেকে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও। বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। অতি দ্রুত এই ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে। এমন শাস্তি যাতে ধর্ষক পায়, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করার সাহসটা পর্যন্ত না পায়। সবার দাবির সাথে সংহতি জানিয়ে হাইকোর্টের সামনে মানববন্ধন করে ছাত্রদল। এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের মনোভাবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার
অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। ধর্ষণ সহ সব অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারী নির্যাতন অব্যাহত থাকে তবে ছাত্রদল রাজপথে থেকে প্রতিবাদ করবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে মার্কিন এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন। তিনি জানান, ভুক্তভোগী ওই নারী তার আরেক সহকর্মীকে নিয়ে সোমবার সকাল 10টার দিকে শহরের শহীদ সরণি হয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় তারিকুর রহমান তাকে গতিরোধ করে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে বিকেল 4টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হয়। ইউএনএ চাকরি করে আর কি, এখানে ভদ্রমহিলা মানে বয়সী মেয়ে আর কি, এলিজাবেথ সকাল 10টার দিকে বের হয়েছে আর কি। কক্সবাজারের ওই প্রেস ক্লাব সামনে যে রাস্তা নিরিবিলি, তো এক ছেলে ওইটা আসামিটা আমরা কিছুক্ষণ আগে ধরে বসছি আলহামদুলিল্লাহ। এটাকে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমার প্রথম অপারেশন আপনাদের জেলায় এইবারে আসার পরে এটা আমরা এই 4-5 ঘন্টার ব্যবধানে আমার যারা সহকর্মী আছে ওরা সবাই ইনশাআল্লাহ ধরে ফেলেছে। এদিকে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থী সহ সর্বস্তরের জনতা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার সকালে রাজশাহীর তালাইমারি মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে ছাত্র শিবির ও বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন করেছে। সে ধর্ষণ করেছে, তার তথ্য প্রমাণ আছে এবং প্রমাণিত যে সে ধর্ষক, তারপরেও কেন 90 দিন সময় লাগবে সে ধর্ষকের ফাঁসি দিতে? সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সোমবার সকাল 11টার দিকে বাংলা ব্লকের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ মিছিলে প্রতীকী ধর্ষক হিসেবে একজনকে জম টুপি ও দড়ি দিয়ে হাত বেঁধে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। দেশে 8 মাস থেকে 80 বছর কোনো মেয়ে নিরাপদ না, সেখানে আমাদেরকে মাঠে নামলো। উদ্যোগটাই, দাবি একটাই, আমরা আমাদের নিরাপত্তা চাই। আইন নিজেদের হাতে নিক, না হলে আমাদের মতো স্টুডেন্ট সাধারণ মানুষের হাতে তুলে বিরুদ্ধে। নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গাইবান্ধাতেও সকালে পলাশবাড়ির রাব্বির মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী স্লোগান দিতে থাকে তারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা রেপিস্টকে গ্রেফতার করতে হবে, 48 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্ট করে অপরাধী শনাক্ত করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে ইট পাটকেল ছুঁড়ে ওদেরকে হত্যা করতে হবে। নাটোরেও মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা। আমাদের নারীদের কোনো নিরাপত্তা নেই, স্বাধীন বাংলাদেশে নারীদের কোনো স্বাধীনতা নেই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ধর্ষণ ও হত্যা চেষ্টার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মাগুরার আইনজীবী সমিতি। জয়পুরহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জনসম্মুখে ধর্ষকের প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। পরে প্রতীকী ফাঁসি ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রতীকী ধর্ষককে। আমরা ফাঁসির মঞ্চ তৈরি করেছি, যেটি আমরা সরকারকে দেখিয়ে দিতে চাই 7 দিনের ভেতরে একটি রায় কার্যকর করতে হবে। জামালপুরেও মানববন্ধন করেছে ছাত্রদল। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের আওতায় আসছেন শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাচলে অবৈধভাবে প্লট গ্রহণ করায় সোমবার 6 মামলায় সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পদক্ষেপ নেওয়া হবে। ফজলে আদিত্যের রিপোর্ট।
পূর্বাচল আবাসন প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তার সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। বেশ কয়েক মাস তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন, যেখানে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুমকির আসামি হয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। দুদক বলছে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। এমনকি জয়ের প্লট বরাদ্দের নথিও গায়েব ও নষ্টের সন্ধানও পেয়েছে দুদক। বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে এবং এক অপরকে শাস্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে নথি বিনষ্ট করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। প্লট জালিয়াতির এই মামলা তদন্তের সময় শেখ পরিবারের বেশ কিছু প্লট, ফ্ল্যাট ও সম্পদের সন্ধান পেয়েছে দুদক, যা নিয়ে অধিকতর তদন্তের কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সারা দেশের কারাগারে 42,877 জন বন্দীর ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কারাগারগুলোতে মোট বন্দীর সংখ্যা 70,065 জন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এছাড়াও তুলে ধরেন বিভিন্ন অনিয়মের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্য। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সোমবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন ডাকেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন। তুলে ধরেন কারাগারের বর্তমানের আদ্যপান্ত। এ সময় তিনি বলেন, কারা অধিদপ্তরের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গত 7 মাসে 270 জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি এবং 260 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের সহ চাকরিচ্যুত, বরখাস্তের মতো শাস্তির তথ্য তুলে ধরেন। গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে তৌফিক তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। কারাগারের বন্দী ব্যবস্থাপনার মান উন্নয়নে প্রযুক্তি নির্ভর নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন কারা মহাপরিদর্শক। বন্দীদের সাক্ষাৎকারের জন্য আমরা একটা অ্যাপ চালু করার ব্যবস্থা করছি। খুব শীঘ্রই আমরা এটা ডিপ্লয় করব, যার মাধ্যমে বন্দীরা কিন্তু যারা সাক্ষাৎপ্রার্থীরা বন্দীদের আইডি ব্যবহার করে অনলাইনে তাদের কখন দেখা করতে চান ওই স্লট বুক করতে পারবেন এবং পরবর্তীতে ওনাদের কাছে একটা কিউআর কোড অথবা টোকেন থাকবে, যেটা কারাগারের গেটে দেখালে ওনারা ওই বুথ সরাসরি ওখানে চলে যেতে পারবেন। দুর্নীতি রোধে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে তিনি বলেন, গত 3 মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারেই 275টি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কারাগারকে দুর্নীতিমুক্ত করতে কারা গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। অন্তর্বর্তী সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গেল নভেম্বরে 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। এই 3 জনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আজকে 2টার সময় আমি পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবো।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে সম্প্রতি যেভাবে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে নিজেদের অবস্থান সুস্পষ্ট করল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার তুর্ক বিবিসি হার্ড টকে যে মন্তব্য করেন, সেনাবাহিনীর কাছে সরাসরি কোনো বার্তা বা ইঙ্গিত আসেনি। যদি কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তা হয়তো তৎকালীন সরকারকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে নয়। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও জানায় সেনাবাহিনী। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা চৌধুরী আলমের ঘটনায় জড়িত 18 জনের বিচার চেয়ে ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তার ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। বলেন, 2010 সালের জুলাইয়ে হাইকোর্টের রিট আবেদন করা হলে পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আদালত, কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি। পরিবারের অভিযোগ, 2010 সালের 25 জুন রাতে ফার্মগেটের ইন্দিরা রোড থেকে সাদা মাইক্রোবাসে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চৌধুরী আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরো প্রায় 18 জন। 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি।